ঈদুল আজহা এসেছে ত্যাগের বার্তা মহিমায়। উৎসবের রং ছড়িয়ে পড়েছে চারপাশে। ঈদকে রঙিন করে তুলতে সিনেমা মুক্তির রেয়াজ বহু পুরনো। এই ঈদে মুক্তি পেয়েছে কয়েকটি সিনেমা। এশা মার্ডারে মেতেছে বাংলা সিনেপ্রেমীরা। সিনেমায় দেখা মিলেছে অন্যরকম আজমেরি হক বাঁধনের। মুগ্ধ করেছেন পূজা এগনেস ক্রুজ। আমাদের সাথে ঈদের খুশি বাড়িয়ে দিতে অতিথি হয়ে আছেন নন্দিত অভিনয় শিল্পী আজমেরি হক বাঁধন, আছেন পূজা এগনেস ক্রুজ। এই দুই তারকা অতিথিকে নিয়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ঈদুল আজহার বিশেষ আয়োজন স্যান্ডেলিনা ঈদ 2025 পাওয়ার বাই টাইফুন ফেব্রিক কেয়ার অনুষ্ঠানে। ঈদ মোবারক। ঈদ মোবারক। বাঁধন আপু, মানে আপনাকে খুবই সুন্দর লাগছে এবং পূজা তো সাথে আছেই। সো আসলে ঈদের আনন্দ পাশাপাশি হচ্ছে সিনেমা মুক্তি কেমন কেমন মানে অনুভূতি কেমন? অনুভূতি আসলে খুবই মিশ্র, কারণ খুবই এক্সাইটেড ছিলাম যখন ঈদের আগের দিন পর্যন্ত, খুবই অস্থির লাগছিল। আবার আমার তো টেনশনে হয় না যে বমি পাচ্ছিল, পেট ব্যথা করছিল, একদম মনে হচ্ছে পরীক্ষার আগের দিনের মতো সিচুয়েশন। বাট ঈদের দিন তারপরে এখন যেভাবে মানুষ আসলে রেসপন্স করছে তাতে একটু স্ট্রেসটা রিলিফ হয়েছে অ্যান্ড ভালো লাগছে। কারণ আমার পুরো জীবনে কখনো আসলে সিনেমা ঈদে রিলিজ হয়নি, তো ঈদের সিনেমা রিলিজ হলে কেমন অনুভূতি হয় সেটা এইবারই প্রথম আসলে আমি জানলাম। পূজার ঈদ কেমন কাটছে? মানে প্রথম সিনেমা এবং তাও ঈদের সিনেমা, এটা কিন্তু বিশাল ব্যাপার। তোমার অনুভূতি জানতে চাই। আমি আসলে সিনেমা রিলিজের আগের দিন থেকে আমি খুবই একটু টেনশনে ছিলাম, রেজাল্ট আসবে এরকম কিছু একটা। বাট দর্শক এত ভালোভাবে আমাদের ছবি নিচ্ছে এবং পছন্দ করছে। তারা স্পেসিফিক্যালি এশাকে নিয়ে কথা বলছে, লিনাকে নিয়ে কথা বলছে, যেটা বাঁধন আপু করেছে, এশা ক্যারেক্টার যেটা আমি করেছি। সো রাইট নাও আই এম ভেরি হ্যাপি। আচ্ছা বাঁধন আপু, ঈদে মানে কি করা হয়, মানে তারকাদের ঈদটা কেমন দর্শকরা জানতে চায়, যে আসলে কি হয় সকালবেলা উঠে সেমাই খাওয়া, মানে কিভাবে ঈদ কাটানো হয়? আম্মু রান্না করে, আমি ডেজার্ট বানাই অনেক সময়। তো আম্মু রান্না খাই, তারপর আমার মেয়ে আমার বাবা মাকে নিয়ে ঘুরতে যাই, আমি ড্রাইভ করি, অনেক মজা লাগে। আমার আব্বুকে ড্রাইভ করে নিয়ে যাচ্ছি, আর আত্মীয় স্বজনের বাসায় যাই, এই তো। আর এবারের ঈদে কি করা হয়েছে? এইবারের ঈদে তো এটা করতে পারি নাই। আমি জাস্ট সকালবেলা একটুখানি আমার মানে মুরব্বী যারা আছে তাদের সাথে দেখা করেছি, এরপরেই সিনেমা হল ভিজিটে চলে গেছি। সো আর ওইভাবে করে ঘোরাঘুরি হয় নাই, এটা আবার নতুন এক্সপিরিয়েন্স। কিন্তু এমন কি হয় যে ঈদে ঘুরতে যান, দর্শকরা তো আপনাকে খুব ভালোবাসে, মানে হয়তো আছে না যে ঈদে ঘুরতে গেছেন, এসে ছবি তুলতেছে, বা সবসময় বিরক্ত অনেক সময় হয় না? আমাকে আসলে আমার ফ্যানরা খুব ভালো। আমার একটা অদ্ভুত ফ্যান বেস, মানে আমার ফ্যানরা অত্যন্ত শিক্ষিত, মার্জিত, এবং শিক্ষিত বলতে আমি বুঝাচ্ছি স্বশিক্ষিত। তারা কখনো আমাকে কিন্তু বিরক্ত করে না, তারা আমাকে সম্মান দেয়। সো আমার খুব ভালো লাগে আমার ফ্যানদেরকে। সো তারা আমার সাথে আমাকে এসে পারমিশন নিবে যে আপু একটা ছবি তুলি, দেখা যায় যে আমি উইলিংলি ছবি তুলি, কারণ আমি তো আজকে এখানে এসেছি দর্শকদের জন্যই। সো তাদেরকে যদি একটুখানি আনন্দ দিতে পারি, কেন না। আচ্ছা এশা, তোমার এশা মার্ডার কর্মফলের সঙ্গে কিভাবে যুক্ত হওয়া, এই মানে শুরুর গল্পটা জানতে চাই। আচ্ছা, শুরুটা আমাকে আমাদের ডিরেক্টর সানি সানোয়ার ভাইয়া কল করেছিল। তো উনি বলেছিল আমরা একটা মুভি করছি এশা মার্ডার, সো এটাতে এশা ক্যারেক্টারের জন্য আমরা একজনকে খুঁজছি, তো তুমি কি অডিশন দিবা নাকি? সো এরপরে আসলে আমি স্ক্রিপ্টটা শুনি, আমার ক্যারেক্টার সম্পর্কে জানি, এবং এরপরে আসলে অডিশন দেওয়া, এবং অডিশন দেওয়ার অলমোস্ট 1 মাস পর আমাকে জানানো হয় আমি সিলেক্টেড। সো এইভাবেই আসলে যুক্ত হয়। আর আরেকটা জিনিস জানতে চাই যে বাঁধন আপুর সঙ্গে এত গুণী অভিনেত্রী, বাঁধন আপু ভালো জানে, আমি চ্যালেঞ্জিং হবে, মানে আমি তোমার অনুভূতিটা জানতে চাই যে কেমন লাগে যে এত বড় একজন গুণী অভিনেত্রীর সাথে, মানে আমি পারবো কিনা, ভয় কাজ করে তো অনেক সময়। না, আমি যখন জেনেছি বাঁধন আপু আছে, আমি খুব চাইছিলাম আমি যেন সিলেক্টেড হয়ে যাই। আমি খুব চাইছিলাম ওনার সাথে কাজ করতে। সো আমার কাছে খুবই এটা ভালো লাগা কাজ করেছে, এবং আমি আসলে ভয়টা কাজ করেনি। আমার কাছে মনে হয়েছে আমি আসলে ওনার সাথে কাজ করলে ওনার কাছ থেকে কিছু শিখতে পারবো। এবং উনি যখন আসলে শুটে ছিল তখন আমি আসলে বেশিরভাগ সময়ই মনিটরের সামনে বসে আসলে দেখতাম উনি কিভাবে অ্যাক্টিং করে, এক্সপ্রেশন দিচ্ছে, অ্যাক্টিং করছে, সবকিছু। আমি আসলে শেখার একটা বিষয় থাকে, যেটা আসলে বড় বড় আর্টিস্টদের সাথে কাজ করলে ওই সুযোগটা পাওয়া যায়। সো আমি এই সুযোগটা পেয়েছি, সো আমি এটা নিয়ে অনেক হ্যাপি।
হ্যাপি। আচ্ছা, বাঁধন আপু পূজা সহ শিল্পী হিসাবে কেমন? খুব ভালো। আমি যখন ওকে প্রথম দেখেছি আমি শিওর ছিলাম না যে আসলে কেমন অ্যাক্টিং করবে, বাট আমি যখন ওর কাজ দেখা শুরু করলাম শুটিং সেটে, তারপরে যখন আমি ডাবিংয়ের সময় দেখেছি, গান দেখেছি, ও খুবই ভালো করেছে। এবং যেহেতু থিয়েটার ব্যাকগ্রাউন্ডের, সো ওর জন্য সুবিধা হয়েছে অ্যাক্টিংটাকে ও আসলে কীভাবে ধরতে হবে সেটা ও বুঝতে পেরেছে। এবং একদমই মনে হয়নি যে ওর ফার্স্ট ফিল্ম। আমি তো খুবই হাইলি স্যাটিসফাইড ওর কাজ নিয়ে। আপনাকে তো আমরা সবসময় দেখি যে খুবই চ্যালেঞ্জিং যে চরিত্রগুলো সেগুলো আপনি করেন, তো এই সিনেমায় তো হচ্ছে পুলিশের ভূমিকা আপনি কাজ করছেন, তো এটার জন্য কি কোনো রকম প্রিপারেশন বা কোনো কিছু নিতে হয়েছিল কিনা? আমি 1.5-2 মাসের মতো ফাইটে ট্রেনিং করেছি। তারপরে সানি ভাই আমাদেরকে কিভাবে আর্মসটাকে ডিল করতে হয়, কিভাবে ধরতে হয়, তখন বডি ল্যাঙ্গুয়েজ কেমন হবে, এগুলার একটা রিহার্সাল করেছি প্রায় 2 মাস। তো তারপরে ওদের সাইকোলজিটা বোঝা, আমাদেরকে বিভিন্ন লেডি অফিসারের সাথে সানি ভাই পরিচয় করিয়ে দিয়েছিল। আমি সারা দিন যেয়ে ওনাদের সাথে ঘুরতাম, দেখতাম যে ওনারা কিভাবে কথা বলে, ওনারা কিভাবে চলে, ওনারা ক্রিমিনালকে কিভাবে ডিল করছে, ওনারা কিভাবে সাধারণ মানুষের সাথে কথা বলছে। সো এগুলো সানি ভাইয়ের সাহায্যেই আমি করতে পেরেছি, বাট করেছি আর কি, এগুলো তো করতে হয়েছে। আচ্ছা পূজা, এশা চরিত্রটা সম্পর্কে একটু জানতে চাই। এশা চরিত্রটি একদমই ডিফারেন্ট আমার থেকে। ও মফস্বলে থাকে, গ্রামের একটি মেয়ে। সো সে একটু বোকাশোকা, একটু লাজুক, একটু কম কথা বলে, এতটুকুই। বাকিটা দর্শক দেখছে হলে। না, তারপর একটু যদি দর্শকরা কেন হলে যাবে একটু যদি বলা যেত। দর্শকরা আসলে যারা এতদিনে দেখেছে তারা খুব বেশি ভালোবাসছে এর জন্যই, যারা আসলে ঢাকার বাইরে থেকে ঢাকায় আসে কাজ করার জন্য বা পড়াশোনা করার জন্য, তারা খুব বেশি নিজেদেরকে রিলেট করতে পারে। মানে অনেক মেয়েদের মফস্বল থেকে যারা ঢাকায় আসে কাজের জন্য তাদের গল্প আমাদের বলছে। মানে যারা আসলে ঢাকার বাইরে থেকে আসে ঢাকায়, তো তারা আসলে অনেক কিছু ফেস করে প্রত্যেকটা দিন। সো তারা খুব ভালোভাবে এশার সাথে রিলেট করতে পারছে এবং এশাকে নিয়ে অনেক কথা বলছে। তো এটা খুব ভালো লাগছে। আপুকে যদি জিজ্ঞেস করি এশাকে আউট অফ 10 কত দিবেন? এইটা ডিফিকাল্ট, বিকজ অ্যাক্টিং অনেক গুরুত্বপূর্ণ একটা স্কিল, ওটা উইথ টাইম ডেভেলপ করতে হয়। বাট নতুন হিসেবে ও অনেক ভালো করেছে, এইটুকু আমি বলতে পারি। এটা কিন্তু সময়ের সাথে ডেভেলপ হবে, মানে এটা এরকম না যে এসেই করে ফেলা যায়। হ্যাঁ, তো এখন ও যে বয়স এবং ওর যে এখনকার ক্যারিয়ারের স্ট্যাটাস সেই অনুযায়ী ও অনেক ভালো করেছে। আচ্ছা, সিনেমাটি আসলে নারী কেন্দ্রিক আমরা দেখতে পাচ্ছি। সো আপনার দৃষ্টিতে মানে এর গুরুত্ব কতটুকু? আমার দৃষ্টিতে আসলে এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের ইন্ডাস্ট্রির জন্য এবং আমাদের সমাজের জন্য, ইভেন আমাদের দেশের জন্য। বিকজ আমাদের এখানে তো আসলে ফিমেল লিডের কাজ হয়ই না, মেয়ে নারী প্রধান গল্প ওই অর্থে হয় না। যদি আপনাকে কিন্তু সবসময় এই ধরনের গল্পই আমরা পাই। আমি চুজ করি, আমি ওয়েট করি, আমার এটার জন্য কিন্তু অনেক স্যাক্রিফাইস করতে হয়। সো যেহেতু নারী প্রধান গল্প একদম হয়ই না, সেখানে হয়েছে একটা এরকম গল্প যেখানে আসলে একটা ইনভেস্টিগেটিং অফিসার, যেটা পুরুষ হয় সাধারণত, সেটা নারী করেছে এবং গল্পটাও আরেকটা নারীর উপরে, এশার উপরে। সো এই সিনেমাটা ঈদে রিলিজ করছে সানি সারোয়ার ভাই বা প্রডিউসার যারা আছেন, তাদের অনেক বড় একটা সাহসের পরিচয় তারা দিয়েছেন। বিকজ ঈদে এরকম একটা সিনেমা রিলিজ করা অনেক রিস্কের ব্যাপার এবং তারা সেই রিস্কটা নিয়েছে। এবং আমি মনে করি যে বাংলাদেশের দর্শকের এখন দায়িত্ব হচ্ছে হলে এসে সিনেমাটা দেখে আমাদেরকে সাপোর্ট করা, শুধু আমাদের জন্য না, এটা আমাদের সমাজের জন্য আসলে অনেক ইম্পর্ট্যান্ট। বিকজ তাহলে অন্যান্য ডিরেক্টর প্রডিউসাররা এরকম নারী প্রধান গল্পে কাজ করার সাহস করবে। অবশ্যই। কিন্তু আমি একটা জিনিস জিজ্ঞেস করতে চাই আপনাকে, সেটা হচ্ছে এই যে সব সিনেমায় আপনি নায়ক থাকেন, এই ব্যাপারটা কেমন লাগে? আমার তো খুব ভালো লাগে, আমি অনেক এনজয় করি। এনজয় করেন? আচ্ছা ঠিক আছে, এবার একটু এশার কিন্তু আমি মাঝে মধ্যে একটা নায়ক চাই, মানে আমি চাই, আমি কিন্তু খুবই রোমান্টিক সিনেমা করতে চাই। সো আমি আজকে তোমার শোতে বলে যাচ্ছি যে আমাকে যদি খুব একটা রোমান্টিক সিনেমায় কাস্ট করা হয় তাহলে আমি কিন্তু দেখায় দিব কিভাবে প্রেমটা করতে হয়। এই রেশ ধরে আমি একটা প্রশ্ন করতে চাই যে হ্যাঁ, সামনে একটা কমার্শিয়াল সিনেমা আপনি করছেন, আপনার বিপরীতে আপনি কাকে দেখতে চান? এটা ডিপেন্ড করবে স্ক্রিপ্টের উপর।
তারপর থাকে না যে হ্যাঁ আমাদের যেমন শাকিব খান আছে, সিয়াম আছে, তারপর নিশো ভাই আছে, অনেকেই আছেন। তো আমি এটা আসলে ডিরেক্টরের উপর ছেড়ে দিতে চাই, আমি কো আর্টিস্ট কখনো সিলেক্ট করতে চাই না। তারপর থাকে না যে আচ্ছা ঠিক আছে, এখন যেমন সবাই একটা যারা অভিনয় করছেন ছোট পর্দার অভিনেত্রীরাও এসে সবাই প্রিয় আসলে, কারণ তুমি যাদের নাম বললে সবাই আমার প্রিয়। ঠিক আছে, তারপরও যদি রেট করতে বলি যে শাকিব, সিয়াম বা শুভ ভাই রয়েছেন, নিশো ভাই রয়েছেন, আপনি প্রথমে কাকে চুজ করবেন? পপুলার নায়ক হলো তো ডেফিনেটলি সাকিব খান। ওকে, শাকিব খান 1 নাম্বার। 2 নাম্বারে নিশো। ওকে, 3 নাম্বার শুভ, 4 নাম্বার সিয়াম। এবার একটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে বাংলা সিনেমায় যেসব নায়িকারা রয়েছেন তাদের মধ্যে থেকে আপনার কাকে ভালো লাগে? একটা সময় খুব ববিতা ম্যাডামকে পছন্দ ছিল, ওনাকে আমার খুব পছন্দ ছিল। আর নায়কের মধ্যে জাফর ইকবাল একজন আছে না, সালমান শাহ, এই দুইজনকে খুব পছন্দ। কিন্তু এখনকার দিনে কাউকে ভালো লাগে কি? এখনকার দিনে নতুন যারা কাজ করছে অনেক ভালো করছে। এইবার ঈদে যেমন, আমি যদি এইবার ঈদের কথা বলি, এইবার ঈদে ফারিনকে খুব ভালো লেগেছে, সাবিলা নূরকে তো অসাধারণ লেগেছে, পূজা ভালো করেছে। তো সবাই আসলে ভালো কাজ করার চেষ্টাটা করে, তো এটা সবচেয়ে ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়। তো আলাদা করে, কারণ সবার সব কাজ আমার ভালো লাগবে না, আবার সব কাজ খারাপও লাগবে না। পূজার কাছে জানতে চাই যে তোমাকে যদি বলা হয় যে হ্যাঁ স্বপ্নের নায়ককে, কার সাথে কাজ করতে চাও? ওইভাবে তো ভেবে দেখিনি, আমার ওই তো স্ক্রিপ্ট ওয়াইজ যাকে আসলে ডিরেক্টর সিলেক্ট করবে ওনার সাথে কাজ করতে চাই। আর নায়িকাদের মধ্যে কার কাজ ভালো লাগে? আমি যদি কমার্শিয়াল ফিল্ম বলি তাহলে অবশ্যই শাবনূর ম্যাম। আর বাঁধন আপুকে কেমন লাগে? অসাধারণ, অবশ্যই ভালো লাগে। আমি তো ওনার সাথে কাজ করব দেখে আমি প্রে করছিলাম যেন সিলেক্ট হয়ে যাই। আচ্ছা পুয়া, একটু সিনেমা প্রসঙ্গে জানতে চাই, আসলে কেসটার শুরু থেকে কিভাবে শুরু হয়েছিল? এইটা তো হলে যেয়ে দেখতে হবে, বাট আমরা সিনেমাটা শ্যুটের সময় আমাদের নানান রকমের অভিজ্ঞতার ভিতর দিয়ে যেতে হয়েছে, সেটা শেয়ার করতে পারি। যেহেতু আমার একটা পুলিশ টিম ছিল, অসাধারণ একটা টিম ছিল, ফারুক আহমেদ ভাই ছিল, হাসনাত রিপন, রৌনক রিপন, তানভীর, আমরা একটা টিম ছিলাম। সো আমরা শুটিংয়ের সময় অনেক এনজয় করেছি, আমরা শ্যুটটা করেছি খুব ফান করে, এবং আমাদের টিম ওয়ার্ক ছিল অনেক, মানে আমরা টিম সহই মুভ করতাম। সো সারাক্ষণ একসাথে থাকা, গল্প করা, আবার শ্যুট করা, এটা খুব খুব এনজয় করেছি। আর তারপরে তো পূজার যখন কাজ হতো তখনও আমি দেখার চেষ্টা করেছি যে আসলে ও কেমন করছে। এখানে শতাব্দী দা ছিল, তারপর আমাদের এখানে যে ভিলেন ক্যারেক্টারটা করেছে সে অসাধারণ করেছে, যারা দর্শক দেখেছেন তারা তাকে পছন্দ করছে এবং যারা দেখবেন তারা পছন্দ করবে বলে আমি আশা করি। সে অসাধারণ অভিনয় করেছে। মিশা সওদাগর ভাই আছেন, সুষমা আছে। আমার মনে হয় যে সিনেমাটা আসলে হলে যেয়েই মানুষ জানুক যে কিভাবে কেসটা শুরু হলো, কিভাবে আসলে ঘটনাটা শেষ হলো, কারণ এখন যদি আমি এটা নিয়ে ডিসকাস করে ফেলি তাহলে তো ইন্টারেস্টটা চলে যাবে। আচ্ছা, একটু পূজার কাছে জানতে চাই যে পাড়ার ছেলেরা কি মানে এখনো হা করে তাকিয়ে থাকে? না, এখন আর তাকিয়ে থাকে না। আগে ছিল, একটা সময় ছিল যখন স্কুলে আমি ডান্স করতাম, আমি ছোট থেকে নাচ করতাম, গান করতাম। কিন্তু আমি যেটুকু জানি তুমি তো মডেলিং দিয়ে তোমার ক্যারিয়ার শুরু করেছিলে, তুমি ফ্যাশনে কাজ করেছো। হ্যাঁ, আমি লাক্সে ছিলাম, লাক্সের পর আমি মডেলিং দিয়ে শুরু করি, র্যাম্প ওয়াক দিয়ে। বাট এর আগে আমি ছোট থেকেই ডান্স করতাম এবং আমি গান শিখেছি ছোট থেকে 8 বছর। সো সব কিছু মিলিয়ে যখন আমি স্কুলে কোনো প্রোগ্রাম হতো তখন আসলে ওই সময় আমি যেদিন যে গানে ডান্স করতাম পরদিন থেকে আমাদের স্কুলের ছেলেরা রোড সাইডে দাঁড়িয়ে থাকতো, আর আমি যখন যেতাম তখন তারা ওই গানটা গাইতো। তো ওইটা আসলে আগেই ছিল, আগে এগুলো মিস করি, এখন আর নাই। আচ্ছা, বাঁধন আপুকে দেখলে না আমি খুব প্রাউড ফিল করি, মানে আমার মনে হয় যে সেই গান, মানে ওই টাইমটাতে আমি ফিরে যাই যে বাংলাদেশের জন্য যেই সুনাম আপনি বয়ে এনেছেন। সো আসলে নারী লিড চরিত্র বাংলাদেশে আসলে অডিয়েন্সরা কিভাবে মানে নিচ্ছেন বা সামনের দিকে নেবেন? এখন তো আসলে নিচ্ছেন ওইভাবে সাদরে গ্রহণ করছে এটা বলবো না, বাট কিছু মানুষের রুচি পরিবর্তন হচ্ছে হয়তো, হ্যাঁ অভ্যস্ততা তৈরি হচ্ছে। সামনে ভবিষ্যতে কি হবে আমি জানি না, তবে আমি কি আশা করি এইটা বলতে পারি যে আমি আশা করি যে ভবিষ্যতে আমাদের বাংলাদেশটা এমন হবে যেখানে নারী প্রধান গল্পগুলো সমান তালে
অন্যান্য সিনেমার সাথে মানে তালে তাল মিলিয়ে চলবে এবং মানুষ দেখতে আসবে, হাততালি দিবে, ওই সিনেমা নিয়ে কথা বলবে, গানগুলো হিট হবে। সো এরকম স্বপ্ন তো আমি দেখি ডেফিনেটলি। আমার একটা জিনিস জানতে ইচ্ছা করে যে আমি এটা পার্সোনালি আপনার কাছে জানতে চাই যে এক একটা সিনেমায় এক এক রকম, যেটা বলছিলাম গুটিতে একরকম, এক এক সময় এক এক রকম আপনার দেখা যায় যে হ্যাঁ চরিত্রের প্রয়োজনে আপনি ওয়েট গেইন করছেন, আবার শুকাচ্ছেন, বা এই যে তারপর থাকে না যে আপনার একটা স্বপ্নের কি কোনো চরিত্র আছে যেটাতে আপনি কাজ করতে চান, যে হ্যাঁ আমার এই স্বপ্নের একটা চরিত্র আছে, এরকম একটা ক্যারেক্টার হলে, চরিত্র হলে আমার জন্য খুব ভালো হতো, চ্যালেঞ্জিং কিছু? আমি আমার মানে বিগত যত চরিত্র আছে তার থেকে ডিফারেন্ট ক্যারেক্টার, প্রত্যেকটা ক্যারেক্টারই আমার জন্য স্বপ্নের ক্যারেক্টার। বিকজ আমি যেগুলো করে ফেলেছি আমি সেগুলো আর রিপিট করতে চাই না। এটা আমি খুব সচেতনভাবে কিন্তু আসলে মানে আমি চরিত্রগুলো সিলেক্ট করি, যদিও এই জন্য আমাকে অনেক স্যাক্রিফাইস করতে হয়। আমার রেগুলার কাজ নাই, রেগুলার আমি মানে সবসময় এরকম না যে সারাক্ষণ স্ক্রিনে দেখা যাচ্ছে, ওই রকম সময়ও আমি পার করেছি যখন আমি মাসে 30 দিন কাজ করেছি। কিন্তু এখন যেহেতু আমি আমার জীবনের লক্ষ্য পরিবর্তন করেছি, সেহেতু আমি আমার লক্ষ্যে স্থির থাকতে চাই এবং যেই কাজগুলো আসলে আমার আগের চরিত্রকে ছাড়িয়ে যাবে তখন সেই কাজগুলো সিলেক্ট করতে চাই। আচ্ছা, যদি এরকম হয় যে হ্যাঁ ওয়ান্ডার ওম্যান বা এরকম সুপার পাওয়ার এই ধরনের কোনো ক্যারেক্টার আপনাকে প্রপোজ করা হয়, আমি তো খুশি হয়ে করব। আচ্ছা, সিনেমাটা কি দর্শকদেরকে 2009-এর সেই ঘটনায় ফিরে নিয়ে যাবে? আমাদের যে ডিরেক্টর উনি তো আমাদের রাইটার, স্ক্রিপ্ট রাইটার। সো উনি আসলে যখন এটি তদন্ত করেছিল, এটি আসলে পুরান ঢাকার একটি গল্প, সত্য ঘটনা। সো উনি তো আসলে পুরুষ এবং পুরুষ পুলিশ। সো উনি যখন এটি তদন্ত করেছিল এবং উনি যখন এটি লিখতে যায়, তখন ওনার কাছে মনে হয়েছিল উনি আসলে অতপ্রতভাবে জড়িয়ে গিয়েছিল এটার সাথে। তো তখন ওনার কাছে মনে হয়েছিল, উনি আমাকে যতটুকু বলেছে, ওনার জায়গায় একটা মেয়ে পুলিশ থাকলে এটাকে কিভাবে দেখতো। উনি একজন ছেলে পুলিশ হয়ে ওনার কাছে এত মায়া লাগছে এসার জন্য। সো একটা মেয়ে, উনি ছেলে হয়ে ওনার যেহেতু এত মায়া লাগছে, একটা মেয়ে হলে একটা মেয়ের জন্য মায়াটা আরও বেশি লাগবে। সো ওই চিন্তা ভাবনা থেকেই আসলে উনি কপ রেখেছে আমাদের মেয়ে পুলিশ লিনা, বাঁধন আপু এবং এসা তো আমি। সো সব কিছু মিলে অবশ্যই পারবে। 2009 যদি নাও যায়, 2025-এ হলেও মেয়েরা এটা ডিলিট করতে পারবে। একটা মেয়ের কষ্ট বুঝে, একটা মেয়ের মায়া বুঝে, সব কিছুই আসলে বোঝে। আচ্ছা বাঁধন আপু, যেই স্বপ্নের রাজপথে নেমেছিলেন সেই স্বপ্ন কি পূরণ হয়েছে? স্বপ্নটা হয়তো বেশি দেখে ফেলেছিলাম, এটা আমার কাছে মনে হয় যে উইথ টাইম আমার নিজের ব্যাপারে নিজের রিয়েলাইজেশন যে আসলে এতদিনের শোষণের থেকে মুক্ত হওয়ার পর তখন মনে হয়েছিল যে এই বুঝি দেশটা একেবারে ঠিক হয়ে যাবে। কিন্তু হয়তো বাস্তবতার সাথে আমার আকাঙ্ক্ষার মিল ছিল না, কারণ আমি হয়তো ভুলে গিয়েছিলাম যে এটা একটা করাপ্টেড কান্ট্রি, যেখানে প্রতিটা সেক্টর এত করাপ্টেড যে একটা মানুষ যদি চায়ও একটা ভালো কাজ করতে, সে করতে পারবে না করাপশনের জন্য। মানুষের সততা নেই, একজন মানুষের প্রতি মানুষের শ্রদ্ধাবোধ নেই। সেখানে আসলে এত স্বপ্ন দেখাটাই হয়তো ভুল ছিল। কিন্তু আমি যত স্বপ্ন দেখেছি তা অবশ্যই পূরণ হয়নি, আমি আশাহত হয়েছে। কিন্তু এই যে মানুষজন বলে অগ্নিকন্যা বাঁধন, এটা শুনতে কেমন লাগে? আমার সব খুব ভালো লাগে। বাঁধনকে দেখা যায় একদম ফ্রন্ট লাইনে। আমি জাস্ট সত্যিটা বলি, হয়তো সত্যিটা সবাই বলতে পারে না বলে আমাকে ডিফারেন্ট মনে হয়। কিন্তু আপনাকে কিন্তু নেত্রী হিসেবে দুর্দান্ত লেগেছে। সামনে কি পলিটিক্স করার ইচ্ছা আছে? রাজনীতিতে আসবেন কি? না, একদম নেই, এখন তো একদমই নেই। আচ্ছা, অনেকেই বলেন যে হ্যাঁ উনি তো এজেন্ট, এই ধরনের সমালোচনা অনেক সময় দেখা যায়। হ্যাঁ, সো এটাকে আপনি কিভাবে দেখেন বা ডিল করেন? মানে ব্যাপারটা হচ্ছে, আমাকে একটার এজেন্ট বলতো তাও হতো, মানে আমাকে এত কিছুর এজেন্ট বলা হচ্ছে যে মানে আমি কোনটা রেখে কোনটার মধ্যে যাব সেটাই বুঝতে পারছি না। তারপরে ইউএসএআইডি টাকা খেয়েছি, আরও নানান কথা। মানে আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের যখন প্রচার করেছি, এটা আমি একটু স্পেসিফিকভাবে বলতে চাই, যখন আমরা আওয়ামী লীগের জন্য প্রচার করেছি তখন বলা হয়েছে যে আমরা আওয়ামী লীগের থেকে কোটি কোটি টাকা খেয়েছি। কিন্তু আমি বাঁধন, আমি ওদের সাথে প্রচারণায়
গিয়েছি, আমরা কেউ তো টাকা নিয়ে আসলে প্রচারণা করিনি। আমাদের যে যাতায়াতের জন্য যেই মানে ট্রান্সপোর্ট দরকার ছিল সেগুলো ওরা দিয়েছে, কিন্তু এরকম না যে আমাদেরকে কোটি কোটি টাকা দিয়েছে। ইটস ট্রু, এটা এরকম মানে আমার দেখা মতে কোনো কেউ টাকা নেয় নাই। সো এরপরে যখন জুলাই গণ অভ্যুত্থানে আমি গেলাম, তখন হয়ে গেল যে তখন আর নিজের দেশের বা কোনো দল টাকা দেয় নাই, তখন আমি আরেকটু আমার প্রমোশন হলো যে আমাকে হচ্ছে আমেরিকা টাকা দিয়েছে, ইউএসএআইডি থেকে টাকা দিয়েছে, এরপরে হয়তো বলবে চাঁদ থেকে টাকা আসছে। সো বাংলাদেশের একটু ইমোশনাল এটা মনে হয় আমার। সো ওনারা যখন আলোচনা করে, সমালোচনা করে, অনেক কিছুই করে, কিন্তু আপনি এটাকে কিভাবে দেখেন? যদি কেউ সমালোচনা করে তখন কেমন লাগে? মানে খুব বিরক্ত লাগে বা কিছু লাগে না এখন আর কিছু আগে লাগতো। আগে আমি খুব কান্না করতাম, আগে আমি এত কান্না করতাম, বিকজ কান্না করতাম কেন, মানে অন্য যে কোনো মানুষ, ধরো একটা রাস্তা দিয়ে যাচ্ছে একটা মানুষ আমাকে খারাপ কথা বললো, সেইটা ধরো একরকম, কিন্তু এখন ধরো যেই মানুষটাকে আমি খুব ভালোবাসি, এখন ধরো সে আমাকে একটা খারাপ কথা বলে দিল, তো তখন আমি অনেক কান্না করতাম, কানতে কানতে বুকটা ভাসায় দিতাম। মানে আমি বললাম না, আমার ভিতরে কিন্তু খুবই সাবানা আছে। সো আমি সাবানার মতো কানতে থাকতাম যে সব দোষ আমার, এই পৃথিবীতে আমার মতো খারাপ মেয়ে নাই, আমি খুবই কানতাম। পরে উইথ টাইম আমার রিয়েলাইজেশন হচ্ছে, ভাই রে ভাই, অনেক কাঁদছি, আর না, মানে কান্নার একটা লিমিট আছে। আর যে আমার কাছের মানুষ হয়ে আমাকে খারাপ কথা বলতে পারে, সে বেসিকলি আমার কাছের মানুষটা ছিলই না। আমি আজাইরা ভাবতেছি যে এই মানুষটা আমার কাছের ছিল, আর আমি দুঃখে মরে যাইতেছি। সো এখন আর আমার মানে কিছু আসে যায় না, বিকজ একটা মানুষ যখন জীবন থেকে চলে যায়, আরো 10টা মানুষ জীবনে চলে আসে। জুলাই বিপ্লবে দেখা গিয়েছে যারা আপনাদের ইন্ডাস্ট্রির অনেকেই গিয়েছেন, ফ্রন্টলাইনার ছিলেন, তাদের মধ্যে থেকে অনেকেই কিন্তু এখন অনেক সুযোগ সুবিধা নিচ্ছেন বা বিভিন্ন কমিটিতে আছেন, কিন্তু আপনাকে প্রতিদিন দেখার পরেও যে আন্দোলনের সময়টা আপনি প্রতিদিন রাজপথে ছিলেন, কিন্তু মোটামুটি বলা যায় যে সবচেয়ে বেশি সক্রিয় ছিলেন আপনি। সো কিন্তু তারপরেও কিন্তু আপনাকে কোথাও কোনো কমিটিতে বা কোনো সুবিধা নিতে দেখা যায়নি। আমি আসলে ইচ্ছাকৃতভাবে কোনো কমিটিতে যাইনি, বা কোনো রকমের যেই ধরনের অফার আমাকে দেওয়া হয়েছে আমি সেগুলো নিতে চাইনি। এটা আমি মানে শ্রদ্ধার সাথেই ফিরিয়ে দিয়েছি, বিনয়ের সাথে ফিরিয়ে দিয়েছি। আর আওয়ামী লীগের সময়ও কিন্তু আমাকে বিভিন্ন কমিটিতে যোগ দেওয়ার জন্য বলা হয়েছিল। মানে আমি যেহেতু আওয়ামী লীগের সাথে অনেক ক্লোজ ছিলাম, সো আমাকে বিভিন্ন কমিটি, বিভিন্ন জিনিসের মধ্যে আমাকে কিন্তু ইনভলভ করার চেষ্টা করা হয়েছে। আসলে যেই সরকারি থাকুক, তাদের কিন্তু অভিনয় শিল্পীরা তাদের কাজ করতেই হবে। অনেক চেয়েছে যে আমি যাতে কোনো সংগঠন যেগুলো আছে ওদের ছোট ছোট সংগঠনগুলো অভিনয় শিল্পীদের, সেগুলোতে যাতে আমি যোগ দিই, কিন্তু আমি কখনো কোনো কিছুতে আসলে ইনভলভ হইনি, বিকজ এটা আমার সচেতন সিদ্ধান্ত। মানে এটা আমি ইচ্ছাকৃতভাবে অ্যাভয়েড করি। আমি ইন্ডিভিজুয়াল হিউম্যান বিং হিসেবে থাকতে চাই, যার কারো কোনো কিছু দিয়ে ইনফ্লুয়েসড হওয়ার মতো সিচুয়েশনে পড়তে হবে না, বিকজ আমি মনে করি যে আমি স্বাধীন চেতা। সো আমি আমার মতো থাকতে পারবো না যদি কোনো কিছুর সাথে আসলে সম্পৃক্ত হই। যেমন আপনি ন্যাশনাল অ্যাওয়ার্ড গ্রহণ করছিলেন আমাদের এক্স প্রাইম মিনিস্টারের কাছ থেকে। সো এটা তো আপনি নিজেও বলছেন যে আপনি ক্লোজ ছিলেন, তাদের সাথে কাজ করতে হয়েছে, কিন্তু পরবর্তীতে আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যারা কাজ করেছেন ওই টাইমটাতে তাদের বিভিন্ন ধরনের হ্যারাসমেন্টের শিকার হচ্ছেন বা বিভিন্ন ধরনের মামলার শিকার হচ্ছেন। সো এইটাকে আপনি কিভাবে দেখেন? এটা তো ভীষণ অন্যায়, এটা ভীষণ অন্যায়। আমি এটা তীব্র প্রতিবাদ জানিয়েছি, এখনও জানাচ্ছি। একজন শিল্পী স্বাধীন, সে তার ক্যারিয়ারে যে চরিত্র তাকে আকর্ষিত করবে সেই চরিত্রেই সে অভিনয় করার জন্য স্বাধীনতা তার আছে। তার কোনো বাইন্ডিংস থাকতে পারবে না যে এই চরিত্রে অভিনয় করেছে বলে তাকে আমার এখন হেয় করতে হবে কিংবা হ্যারাস করতে হবে। সো যদি রাষ্ট্র এটা করে থাকে তাহলে এটা রাষ্ট্রের ব্যর্থতা, যে কোনো অভিনয় শিল্পী তার কোনো চরিত্র করার জন্য তাকে হেয় করেছে, তাহলে রাষ্ট্র এখানে ব্যর্থ হয়েছে। এবং যার যার জায়গা থেকে যেইভাবে আসলে, স্পেশালি আমি ফারিয়ার কথা বলবো, ওর সাথে যা হয়েছে সেটা এত অন্যায় হয়েছে, কারণ ও একটা বাচ্চা মেয়ে, ওর বয়সও তেমন না, ওর সারাটা জীবন পড়ে আছে, ওর মেন্টাল হেলথ, ওর সোশ্যাল স্ট্যাটাস সব কিছু মিলে ওর উপর দিয়ে যা গেল, মানে এইটার দায় রাষ্ট্রকে নিতে হবে, এই ক্ষতিপূরণ রাষ্ট্রকে দিতে হবে আসলে, বিকজ এটার মানে আমি নিজে দেখেছি যে ও কীভাবে সাফার করছে। সো এটা খুবই অন্যায়, এটা করার কোনো রাইট নাই। সো আপনার কি মনে হয় যে শিল্পীদের রাজনীতিতে সক্রিয় হওয়া উচিত নাকি না? অবশ্যই উচিত। আমি মনে করি প্রত্যেকটা মানুষেরই রাজনৈতিকভাবে সচেতন থাকা উচিত।
তার কিন্তু সচেতন হতে হবে, তাহলেই দেশটা আসলে এগিয়ে যাবে। এবং যদি কারো মনে হয় যে সে কোনো দলকে সাপোর্ট করবে, ডেফিনেটলি সে সাপোর্ট করবে। মানে আমি যদি কোনো দলকে সাপোর্ট করি, এটা তো ক্রাইম না, এটা তো আর ক্রাইম না। এখন সেই দল কি করেছে, সেই অন্যায়ের দায়ভার হয়তো কিছুটা এসে পড়বে, কিন্তু আমি কাউকে সাপোর্ট করলে এটা তো আর ক্রাইম না। অবশ্যই। সিনেমায় একটি গান রয়েছে, তোমাকে চাই, শুনছিলাম, তো আমি একটু পূজার কাছে 2 লাইন শুনতে চাই এখনই। হ্যাঁ, এটা পূজারই গান। সো এটা তো পূজা পূজার আমাকে মুখেই, বলছিল হ্যাঁ। যে সে বাঁধনাপু বলছিল যে ভালো গান গাইতে পারো, হ্যাঁ। সো 2 লাইন যদি আমাদের দর্শকদের শোনাও। জন্য। আমি আর কিছু চাই না, মরণের ভয় পাই না, তোমাকে চাই, তোমাকে চাই, তুমি বসে আছো মনে আরো গভীরে গহনে, তোমাকে চাই, তোমাকে চাই। বাহ 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 বাহ, খুবই সুন্দর সুন্দর হয়েছে, গান গায় না? চমৎকার। মানে আমি সেটাই। বুঝিনি যে নায়িকারা এত ভালো গান গাইতে এই পারে। যে আন্দাজি ও খালি লজ্জা পায়। আচ্ছা বাঁধন আপু, আচ্ছা এই সিনেমায় এমন কোনো মানে বিশেষ দৃশ্য কি আছে যেটা করতে খুব খারাপ লেগেছিল? খুবই ইমোশনাল, খুবই একটা moment। প্রচন্ড একটা নোংরা জায়গায় আমাকে শুয়ে সারা রাত শুট করতে হয়েছে। হ্যাঁ, আর ওইটা আমি এইটা- বসে বসে দেখছি। ওইটা ও সারা রাত বসেছিল, ও দেখছে যে আসলে কি পরিমাণে নোংরা একটা জায়গা ছিল। কোথায় সেটা? মানে একটা সিকোয়েন্স ছিল আমার ভিলেনের সাথে, সো ওইখানে ও আমাকে মারবে এরকম একটা জায়গা। সো ও আমাকে সেন্সলেস করে ওখানে ফেলে রাখে ফ্লোরের মধ্যে। সো ওইটা জাস্ট একটা ওয়াশরুমের মতো জায়গা। সো আর্ট ডিপার্টমেন্ট ওইটাকে একটা ওয়াশরুমে, মানে পাবলিক টয়লেটের ফ্লোরটা যেরকম থাকে না, ওরকম ছিল। জাস্ট ওইটা বানাইছে। তো ওইটার মধ্যে আমি লিটারেলি ফ্লোরে শোয়া ছিলাম সারা রাত শীতের মধ্যে। ওকে, কিন্তু এমন কোনো মুহূর্ত কি ছিল যখন খুব এই মানে জায়গাটা করতে খুব ইমোশনাল লেগেছে, যেহেতু আপনি একটা মার্ডার কেসের ইনভেস্টিগেটর, সো এমন কি কোনো মুহূর্ত ছিল? যখন ওর লাশটা দেখেছিলাম, ওইটা খুব মানে বিভৎস একটা লাশ ছিল, তখন ডেফিনেটলি অনেক খারাপ লেগেছে। বিকজ তখন খারাপ লাগারই এক্সপ্রেশন দেওয়ার কথা ছিল, বাট এটা জেনুইনলি খারাপ লেগেছে। বিকজ ওইটা খোকন ভাই অনেক ভালো কাজ করেছে, উনি প্রস্থের কাজ করেছেন আর আমাদের মেকআপ আর্টিস্ট, কিন্তু ওইটা খুব ডেঞ্জারাস ছিল। আচ্ছা, তোমার কাছে জানতে চাই যে তোমার এমন কোনো মানে মুহূর্ত যেটা স্মরণীয় এই সিনেমায়? এই সিনেমাতে এশা মার্ডারে আসলে প্রত্যেকটা সময়ই আসলে অনেক আমার বেশ মনে পড়ে। যদি আমি সিনের বিষয়ে যাই তাহলে তো আসলে বলে দেওয়া হবে, সিনে আমি না যাই। আমার স্মরণীয় মুহূর্ত হচ্ছে আমরা শুটের মাঝখানে যখন ব্রেক পেতাম তখন আমি আর বাঁধন আপু বসে বসে খুব আড্ডা দিতাম। সো এটা আমি মিস করি যে এখন আবার শুরু হচ্ছে। মানে মজা করা হতো। হ্যাঁ হ্যাঁ, মজা হতো। সো এগুলা খুব মনে হয়। আচ্ছা পূজা, বাঁধন আপু, আমি এবার জানতে চাইবো, একজন আরেকজনের ব্যাপার বলতে হবে, 3টা ভালো দিক 3টা খারাপ দিক। পূজার কাছে যাই। এই তো না, তিনটা না, হবে না। না, এটা কি হয় নাকি? না হতে পারে না যে 3টা না, ছোট ছোট, একটা একটা হতে পারে। একটা হ্যাঁ, আচ্ছা 3টা ভালো দিক আর একটা না খারাপ না, দিক। 3টা ভালো দিক তো বলা অনেকগুলা না, বলা যায়। ভালো দিকও বলা ডিফিকাল্ট। একটা স্পেসিফিক হলে আমি ওটা বলতে পারি যে ওর চেষ্টা আছে ভীষণ রকমের ভালো কাজ করার জন্য, যেটা খুবই আমি অ্যাপ্রিসিয়েট করি। আর খারাপ দিক হচ্ছে ও শাই অনেক। শাই। হ্যাঁ, সো এইটা উইথ টাইম ঠিক হয়ে যাবে, বাট এইটার জন্য মানে হয় না যে আমি ওকে পুশ করতে থাকি, এটা করো এটা করো, তো ও হচ্ছে না আপু আমি এটা করতে চাই না। হ্যাঁ, so আমাদের এটা- ইন্টারভিউতে যে এটা অনেক হয়, হ্যাঁ, আপু so তো আমাকে মারলে এইটা- মারে। হ্যাঁ, যে এটা করো, এটা বলতে হবে, এটা করতে হবে। সো এইটা এখন তুমি বলতে পারো পূজা। হ্যাঁ, কি মনে হয় বাঁধন আপুর একটা ভালো দিক আর একটা খারাপ দিক? আসলে বাঁধন আপুদেরকে দেখি তো আসলে একটা সময় লাগছে যাওয়া, ইচ্ছা ছিল ছোট থেকে তাদেরকে দেখে লাগছে যাব এবং গিয়েছিও। সো আপু যে এত সিনিয়র, ওনার সাথে কাজ করতে গেলে আসলে বুঝাই যায় না। আমার মনে হয়েছে জাস্ট উনি আমার ফ্রেন্ড, এবং যে এখন আমরা কিন্তু একটু আগেও খুব মজা করছিলাম, ফান করছিলাম। সো এটা আপুর খুবই ভালো দিক। প্রথম উনি কি মনে আমাকে হয়েছিল অনেক খুবই- অহংকারী, এত সিনিয়র আমি ওই যে আপু আর্টিস্ট, অনেক বললো আমি শাই ফিল রাগী। করি, আমি আপুকে প্রথম দিন অফিসে দেখে আমি দৌড় দিয়ে চলে গেছি। So, ও ভাবছে যে আমি মনে হয় বকা টকা দিব আর কি। না না, আমার কাছে মনে হয়েছে উনি অনেক রুড,
বাট উনি আসলে এরকম না, উনি খুবই ফ্রেন্ডলি। হ্যাঁ, বাঁধন আপু সাচ আ সুইট হার্ট, এবং আমার আসলে খুবই ভালো লাগে ওনার সাথে সময় কাটাতে, বিশেষ করে যে এখন ঈদের সময়গুলোতে আমরা একসাথে হলে যাই, সো সবকিছুই প্রচুর এনজয় করি। আচ্ছা বাঁধন আপু, পূজার এখন আমার খারাপটা বলো, এটার জন্য রেডি। সরি। আচ্ছা খারাপ, বাঁধন আপুর কোন জিনিসটা খারাপ লাগে? খারাপ দিক বলবো না, কোন জিনিসটা খারাপ লাগে? খারাপ না, আসলে আমি কনফিউজড হয়ে যাই মাঝে মাঝে। বাঁধন আপু যখন চুপ করে থাকে আমি বুঝি না। এটা আমি বলি, এটা কিন্তু আমি করি বেসিক্যালি। আসলে আমি একটু শাই ফিল করি। আমার কিন্তু বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার আছে। সো আমার যেটা হয় যে আমার কিন্তু মাঝে মাঝে মুড অফ হয়ে যায়। মানে ধরো আমি একটা কিছু করছিলাম, খুব হাইপার ছিলাম, খুব খুশি ছিলাম, কিন্তু সাডেনলি আমার মুড অফ হয়ে যায়। সো ওই সময় আমি এমনি লাজুক মানুষ। তার মানে তখন কি হয়, কেউ যদি আসে আমাকে এমন ভাবে অবজার্ভ করছে, ভাই তোমার মতো একটা ছেলে যদি আমাকে অবজার্ভ করতো তাহলে কিন্তু প্রেমটাই হয়ে যেত আমাদের। আমাকে ভালোবাসো। আচ্ছা আপু, একটু প্রেম নিয়ে জানতে চাই, যে আসলে প্রেম যেহেতু বলছিলেন, কেমন প্রেমিক লাইফে চান বা দরকার? আমার একটা জীবন সঙ্গী দরকার, যে আমার পথ চলায় আমার পাশে আমার সাথে হাঁটবে, আর তাকে অবশ্যই ফেমিনিস্ট হইতে হবে, কারণ আমার এখন আর সময় নাই তাকে বসে বসে বুঝানো যে এখন এটার কত গুরুত্ব এবং কেন আমি আসলে নিজেকে ফেমিনিস্ট বলি এবং কেন এই মুভমেন্টগুলোর সাথে আমি অ্যালাইন্ড। কারণ আমাকে যেটা হয়, আমাদের দেশের ছেলেদের, যদিও আমাকে অনেকে বলছে বিদেশি ছেলে তোমার জন্য ঠিক হবে, বিকজ বাংলাদেশের ছেলেদেরকে তুমি এটা বুঝাইতেই পারবা না যে তুমি কি বলতেছো। যেটা হয় যে বেশিরভাগ মানুষেরই টেন্ডেন্সি থাকে আরেকজনকে ফিক্স করার, মানে তার মনে হয় যে এটা মেয়েদের মধ্যেও আছে এই টেন্ডেন্সি, যে ধরো বিয়ে করলো বা প্রেম করতেছে, এখন মনে করতেছে যে আমি আসলে ওকে ফিক্স করব, আমি ওর রিহ্যাব সেন্টার। ব্যাপারটা তো এরকম না, আমি কারো রিহ্যাব সেন্টার না, বা কেউ আমার রিহ্যাব সেন্টার না, আমরা ফিক্স করার জন্য এখানে আসি নাই। সো জীবনে পথ চলার সঙ্গীর মতো থাকবে, যে আমার পাশে থাকবে আমার পথ চলায়, আর আমি কোনো মানে রক্ষক চাই না যে আমাকে রক্ষা করবে, যে আমাকে পার্টনার চান একজন, হ্যাঁ আমাকে চালাবে, আমার দায়িত্ব নিবে, আমাকে ফিক্স করবে। থ্যাংক ইউ ভাই। কিন্তু কিরকম মানে প্রেমের প্রস্তাব পান প্রতিদিন? কোনো প্রতিদিন এক বছর হয়ে গেছে বিয়ে করব বলে ঘোষণা দিচ্ছি, একটা পাত্র পাই নাই, এখনো পাত্র পাওয়া যাচ্ছে না, একটা পাত্র পাই না। আমাদের আজকের এই শোতে কিন্তু দেখছে দর্শকরা, অবশ্যই ধরো বাংলাদেশের ছেলেরা যা দুই একটু আগ্রহী ছিল, এই শো দেখে আরো আগ্রহ চলে যাবে, বলবে যে আল্লাহ এই মেয়ের সাথে কি করব যে। সো ইটস ওকে। আচ্ছা, আই হোপ খুব তাড়াতাড়ি আপনি আপনার জীবন সঙ্গী পেয়ে ফেলবেন, কেউ একজন আসবে। তবে ফরেনার এটাও কিন্তু খারাপ অপশন না, আমার মনে হয় ওইটাই আমার জন্য ভালো অপশন। হ্যাঁ, হতে পারে সেটা। আচ্ছা পূজা, তোমার কাছে যাই, যে কেমন লাইফ পার্টনার চাও তুমি, বা আগে একটু জানতে চাই যে বিয়ে কবে করবে, কোনো কি প্ল্যান আছে? মাত্র নায়িকা হয়েছে, এখন কিসের মানে থাকে না, নায়িকারা তো বলে 5 বছর পর 10 বছর পর, এরকমটা তো বলে নায়িকারা। আমি আসলে জানি না, আমার যখন মন মতো কাউকে পাবো আমি তখনই বিয়ে করে ফেলবো। মানে 10 বছর 5 বছর 2 বছর কোনো টাইম ধরে রাখি নাই। আর যে আমাকে ভালোবাসবে, আমি তো আসলে এটা বুঝতেই পারবো সে আমাকে ভালোবাসে, তো তখনই আমি ডিসিশন নিব। কেমন মানুষ চাও জীবনে? আপু যেমন আপুরটা বলছিলেন যে এরকম, তুমি তোমার লাইফে কেমন? এই বিষয়গুলো তো আসলে এখন কোনো মেয়ে, মানে প্রত্যেকটা মেয়েই চায় তার লাইফ পার্টনার এরকম হবে, বা তার প্রত্যেকটা ছেলেই চায়। সো আসলে কাউকে ধরে বেঁধে তো কিছু করা যায় না, যে থাকার সে এমনিই থাকে। ভালোবাসতে হবে, দুজন মানুষকে অ্যাডজাস্ট করতে হবে, প্রেশার ক্রিয়েট করা যাবে না। সো এরকম ছেলে ভালো। আর বাংলাদেশে আপুই তো পাচ্ছে না, বাংলাদেশে তো এমনি খ্রিস্টান ছেলে নাই, আমি তো আরো পাই না। মানে আমার আরো একসাথে চলো বিদেশ চলে যাই, এটা কিন্তু ভালো কথা, ইউরোপ চলে যাই, দেশের কোনো খ্রিস্টান ছেলেই নাই। ওকে, তো আমার জন্য খ্রিস্টান ছেলে পাওয়ার জন্য আসলে দেশের বাইরে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, আপাতত কাজ করি, পরে বাইরে গিয়ে খ্রিস্টান ছেলে খুঁজবো, নো প্রবলেম। আচ্ছা, সামনে কি কি কাজ আসছে? আপাতত তো ঈদ নিয়ে ব্যস্ত, এবং ঈদে প্রচুর সব হলে যাচ্ছি আমরা। আর সামনে আসলে আমিও আপুর মতো, আমি একদম যে রেগুলার কাজ করতে হবে তা না। আমার কিন্তু অনেকগুলো অফার এসেছিল আগে ফিল্মের, আমি কিন্তু করিনি। যখন এশা মার্টার আমি দেখেছি আসলে এখানে আমার ইম্পর্টেন্সটা কতটুকু, আমি কিন্তু তখন এই কাজটা করেছি। সো এরকম যদি আমার কোনো স্ক্রিপ্ট আসে ভালো, এখানে আমার ইম্পর্টেন্সটা বেশি, এবং ডিরেক্টর ভালো, আমার কো আর্টিস্ট ভালো, যেমনটা এখানে আমার কো আর্টিস্ট খুব ভালো।
সো এরকম যদি হয় তাহলে তখন ওইটা নিয়ে ভাববো এবং কাজ শুরু করব। আচ্ছা, আমি আপুর কাছে আবার জানতে চাই যে সিনেমাটি হলে গিয়ে দর্শকরা কেন দেখবে? কারণ আমরা অনেক কষ্ট করে সিনেমাটা বানিয়েছি। আমি মনে করি যে বাংলাদেশের দর্শকদের নিজেদের আবার কিছু দায়িত্ব আছে না, একটা দেশের কাজ হচ্ছে, সেটার পাশে দাঁড়ানো কিন্তু দর্শকেরও দায়িত্ব। মানে শুধু একজন সিনেমা বানাচ্ছেন তার দায়িত্ব সে পালন করেছে, দর্শকেরও তো দায়িত্ব আছে। আর এটা একটা নারী প্রধান গল্প, ঈদে একটাই নারী প্রধান গল্পের সিনেমা রিলিজ হয়েছে, সো এসে দেখতে পারেন। এটা একটা মার্ডার মিস্ট্রি, ইন্টারেস্টিং একটা গল্প, স্টোরি টেলিংটা খুব ভালো, সবাই ভালো অভিনয় করেছেন। আমি একটুখানি অ্যাকশন করেছি, নর্মাল লাইফের মতো, মানে মুভির মতো ডিসুম ডিসুম টাইপ না। তো এসে দেখতে পারেন, আপনাদের ভালো লাগবে অবশ্যই। আচ্ছা, পূজার কাছে জানতে চাই যে কেন দর্শক হলে গিয়ে সিনেমাটি দেখবে? দর্শক হলে যে এসা মার্ডার দেখছে তাদের ভালো লাগছে এবং তারা দেখবে, যারা দেখেনি তারা দেখবে। এর প্রধান কারণ হচ্ছে আমাদের দেশে খুব একটা নারী প্রধান চরিত্রে আসলে সিনেমা হয় না। সো আমরা যেহেতু শুরু করেছি, এটা আসলে তাদের দেখা উচিত এবং অ্যাপ্রিসিয়েট করা উচিত এটা। সো যেন ভবিষ্যতে আরও অন্যান্য ডিরেক্টররা নারী প্রধান চরিত্র নিয়ে কাজ করতে সাহস পায়। আপু, আমরা আমাদের অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে। প্রিয় দর্শক, ঈদ মোবারক। আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আমাদের সিনেমাটা যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা, এবং যারা দেখেননি তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি সিনেমাটা দেখার জন্য। আমরা প্রত্যেক দিন হলে যাচ্ছি, আপনাদের সাথে যে কোনো সময় যে কোনো হলে দেখা হয়ে যাবে। সো আপনারা আসেন, সিনেমাটা দেখেন, আমাদের বাংলা চলচ্চিত্রের পাশে থাকেন, আমাদেরকে সাপোর্ট করেন। ধন্যবাদ। পূজা, তুমি যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো। আমাদের সিনেমা এশা মার্ডার চলছে আপনাদের কাছেরই হলে, আপনারা সবাই এসে দেখুন সিনেমাটি, আমাদেরকে সাপোর্ট করুন, যেহেতু এটা আমার প্রথম কাজ। আমরা ডেইলি হলে যাচ্ছি, আপনাদের সাথে যে কোনো হলে দেখা হয়ে যেতে পারে। সো আমার সাথে দেখা হবে, দোয়া করবেন, ভালো থাকবেন, সবাইকে ঈদ মোবারক। বাঁধন আপু, পূজা, অনেক অনেক শুভ কামনা, আর আবারও ঈদ মোবারক। আর অনেক ব্যস্ততার মধ্যে আমাদের স্টুডিওতে এসেছেন, আমাদেরকে সময় দিয়েছেন, ধন্যবাদ। ঈদ মোবারক আবারও। ঈদ মোবারক। না চাইলেও বিরতি দিতে হবে গল্প আড্ডায়। আশা করি আমাদের এই আয়োজন আনন্দ দিয়েছে আপনাদের। আজকের মতো বিদায় নিচ্ছি ঈদুল আজহার বিশেষ আয়োজন সানডেলিনা ঈদ 2025 পাওয়ার বাই টাইফুন ফেব্রিক কেয়ার অনুষ্ঠানে। ঈদ মোবারক।